গত বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে নাসার ক্যালিফোর্নিয়া বেস অবজারভেটরি ডিপ স্পেস থেকে সময় সময় মিস্টিরিয়াস সিগন্যাল রিসিভ করেছে, যা পৃথিবী থেকে প্রায় 10 মিলিয়ন মাইল দূরে একটি প্রাচীন প্ল্যানেট থেকে আসছিল। এখানে অবাক করার বিষয় হলো, এই সিগন্যাল আমাদের এক্সিস্টিং ডিপ স্পেস কমিউনিকেশন টেকনোলজি থেকে 10 থেকে 100 গুণ বেশি ফাস্ট ছিল। এখন প্রশ্ন হলো, এই লেজার সিগন্যাল কারা পাঠিয়েছিল? তবে কি এই প্রাচীন প্ল্যানেটে কোনো উন্নত সভ্যতা বাস করছে? জানবো আজকের এই এপিসোডে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। 17 মার্চ 1852 সালে এক ইটালিয়ান অ্যাস্ট্রোনমার অ্যানিব্যালি ডি গাসপারিস মার্স এবং জুপিটারের মাঝে থাকা অ্যাস্টেরয়েড বেল্টে একটি 280 কিলোমিটার চওড়া এবং 232 কিলোমিটার লম্বা অবজেক্টের সন্ধান করে, যা সেই সময় খুঁজে পাওয়া সবচেয়ে বড় অ্যাস্টেরয়েড ছিল, যা দেখতে কোনো প্ল্যানেটের মতন ছিল। সেই সময় এই অ্যাস্টেরয়েডের নাম গ্রিক গডেস অফ সোলের নামে শায়রি রাখা হয়েছিল। যেহেতু এটি সেই সময় খুঁজে পাওয়া 16 নম্বর অ্যাস্টেরয়েড ছিল, তাই জন্য একে 16 সাইকি নাম দেওয়া হয়েছিল। কিন্তু রিসার্চ থেকে জানা গেছিল, এতদিন যাকে আমরা অ্যাস্টেরয়েড বলছি সেটি আজ থেকে 4 বিলিয়ন বছর পূর্বে একটি প্ল্যানেট ছিল, যার সাইজ প্রায় মঙ্গল গ্রহের ন্যায় ছিল। কিন্তু সেই সময় আমাদের সোলার সিস্টেমে এমন কিছু ঘটে যা এই প্ল্যানেটকে এমনভাবে ধ্বংস করে দেয় যে এর উপরে সকল ক্রাস্ট এবং মেন্টাল লেয়ার থেকে ভেঙে আলাদা হয়ে যায়, আর পড়ে থাকে মাত্র এর কোর, যার 95% তৈরি হয়েছে নিকেল আর আয়রন দিয়ে। এর ওয়েট প্রায় 200 বিলিয়ন কিলোগ্রাম। এখন প্রশ্ন হলো, মঙ্গলের মতন একটি বড় প্ল্যানেটের ধ্বংসের পিছনে রহস্য কি ছিল? সোলার সিস্টেমে ঘটা কোনো মিস্টিরিয়াস ইভেন্ট, নাকি এই প্ল্যানেটে থাকা দুটি সিভিলাইজেশনের মধ্যে চলা ওয়্যার? তবে এই সকল মিস্টিরিয়াস প্রশ্নের উত্তর কেবলমাত্র এর কোরের ইন্টারনাল স্ট্রাকচারকে রিসার্চ করার পরেই জানা সম্ভব। কিন্তু পৃথিবীতে থাকা অবজারভেটরি বা আর্থ অরবিটে থাকা টেলিস্কোপের সাহায্যে মঙ্গল এবং জুপিটারের মাঝে থাকা অ্যাস্টেরয়েড বেল্টে চারিদিকে থাকা এই অ্যাস্টেরয়েডে ঢাকা 16 সাইকিকে রিসার্চ করা অসম্ভব। এই জন্য ফাইনালি 13 অক্টোবর 2013 সালে নাসা 16 সাইকি অ্যাস্টেরয়েডকে স্টাডি করার জন্য সাইকি নামের প্রোবকে স্পেস এক্সের ফ্যালকন রকেটের সাহায্যে কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ করে। নাসার পাঠানো এই স্পেস প্রোব 25 মিটার লম্বা, অর্থাৎ 7 তলা বিল্ডিং এর সমান, আর 7 মিটার চওড়া। এতে সোলার ইলেকট্রিক কলিজন লাগানো হয়েছে, যার সাহায্যে এটি প্রায় 21 মাস পর্যন্ত এই অ্যাস্টেরয়েডের অরবিটে প্রদক্ষিণ করতে পারবে। এতে অনেক অ্যাডভান্স ইকুইপমেন্টও লাগানো রয়েছে, যার মধ্যে একটি হলো গামা রে এবং নিউটন স্পেকট্রোমিটার, অর্থাৎ GRNS। এর সাহায্যে এটি 16 সাইকি অ্যাস্টেরয়েডের ইন্টারনাল স্ট্রাকচারকে ভালোভাবে স্ক্যান করতে পারবে এবং এতে থাকা ডিফারেন্ট এলিমেন্টকেও আইডেন্টিফাই করতে পারবে। এর সাথে এই স্পেস প্রোবে একটি ম্যাগনেটোমিটার লাগানো হয়েছে, এটা বোঝার জন্য যে এই প্রাচীন প্ল্যানেটের কোরে এখনো কোনো প্রকারের ম্যাগনেটিক ফিল্ড মজুদ রয়েছে কিনা। তবে এই স্পেস প্রোবকে এই অ্যাস্টেরয়েড পর্যন্ত পৌঁছাতে 2029 সাল পর্যন্ত সময় লেগে যাবে। তবে এই স্পেসক্রাফটটি যখন স্পেসে ছিল, তখন পৃথিবীতে একটি অ্যাডভান্স লেজার সিগন্যাল রিসিভ হয়, এমন এক সিগন্যাল যা মানুষের সবচেয়ে অ্যাডভান্স ডিপ স্পেস কমিউনিকেশনের চেয়েও প্রায় 10 থেকে 100 গুণ বেশি ফাস্ট ছিল। তবে এখন প্রশ্ন হলো, এই সিগন্যাল কারা পাঠালো এবং কেন পাঠালো? 11 ডিসেম্বর 2023 সালে জেট প্রপালশন ল্যাবরেটরি অর্থাৎ JPL পৃথিবী থেকে প্রায় 31 মিলিয়ন কিলোমিটার, অর্থাৎ পৃথিবী এবং চাঁদের ডিস্টেন্সের চেয়েও 80 গুণ বেশি ডিস্টেন্স থেকে একটি নিয়ার ইনফ্রারেড লেজার সিগন্যাল রিসিভ করে। JPL এর সায়েন্টিস্টদের মতে এই সিগন্যাল ডিপ স্পেস থেকে আর্থ পর্যন্ত পৌঁছানোর স্পিড ছিল প্রায় 25 Mbps। এই স্পিড এতটাই বেশি, এটা থেকে বুঝতে পারবেন যে যখন JPL অবজারভেটরি এই সিগন্যাল রিসিভ করছিল, তখন তারা একে এক্সামিন করার জন্য নাসার সাউথার্ন ক্যালিফোর্নিয়া বেসড ল্যাবরেটরিতে ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়েছিল। কিন্তু এই ইন্টারনেটের স্পিডের থেকে ডিপ স্পেস থেকে ছুটে আসা এই সিগন্যালের স্পিড অনেক গুণ বেশি ছিল। তবে এটা প্রথমবার নয়, এর পূর্বেও এই ধরনের লেজার সিগন্যাল রিসিভ করা হয়েছিল। এর পূর্বে 14 নভেম্বর 2023 সালে এই ধরনের সর্বপ্রথম লেজার সিগন্যাল রিসিভ করেছিল পৃথিবীবাসী, যার রিসিভিং স্পিড ছিল 62.5 Mbps থেকে 267 Mbps পর্যন্ত ছিল। মজার বিষয় হলো, এই সকল সিগন্যাল নাসা নিজেই পৃথিবীতে পাঠিয়েছিল। এখন প্রশ্ন হলো,
কেমনভাবে? অ্যাকচুয়ালি এই সকল লেজার সিগন্যাল 16 সাইকি স্পেসক্রাফটে লাগানো অ্যাডভান্স লেজার অপটিক্স কমিউনিকেশন সিস্টেম এর টেস্টের জন্য পৃথিবীতে পাঠিয়েছিল, যেখানে ডিপ স্পেসে ট্রাভেল করা 16 সাইকি স্পেসক্রাফট টাইম টু টাইম পৃথিবীর দিকে লেজার লাইট সেন্ড করছিল, যাকে রিসিভ করার জন্য নাসা ক্যালিফোর্নিয়ার মাউন্টেনে অবস্থিত জেট প্রপালশন ল্যাবরেটরিতে একটি অ্যাডভান্স নিয়ার ইনফ্রারেড লেজার রিসিভিং লাগিয়েছিল, যা পৃথিবীর দিকে ছুটে আসা এই লেজার সিগন্যালকে রিসিভ করছিল, যার স্পিড খুব বেশি ছিল। আমরা সকলেই জানি যে নিয়ার ফিউচারে আমাদের প্রথম কাজ হবে হিউম্যান সিভিলাইজেশনকে অন্য প্ল্যানেটে স্থানান্তরিত করা। আর এই লিস্টে সর্বপ্রথম গ্রহ হলো মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ, যে আমাদের পৃথিবী থেকে অ্যাভারেজ 225 মিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। এখান থেকে সিগন্যাল পৃথিবীতে রিসিভ হতে 3 থেকে 22 মিনিট সময় লেগে যায়। আর সিগন্যালের স্ট্রেংথ এত বেশি থাকে না যে এর মাধ্যমে হেভি ডাটা লাইক ভিডিও ডাটা দ্রুত পৃথিবীতে পাঠানো যায়। যদি আমরা মঙ্গল গ্রহে গিয়ে হিউম্যান কলোনি গড়ে তুলতে চাই, তাহলে আমাদের এমন এক অ্যাডভান্স কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজন হবে যার সাহায্যে হেভি ডাটা পৃথিবীতে সেন্ড করতে পারি। আর মার্স এবং আর্থের মাঝে এমন এক স্ট্রং কমিউনিকেশন গড়ে তোলা, এর জন্য লেজার টেকনোলজি ওয়ান অ্যান্ড অনলি অপশন হবে, যার সাহায্যে এই দুই গ্রহের মধ্যে দ্রুত কমিউনিকেশন করা যাবে। এখানে আপনাদের বলে দিই, লেজার সিগন্যাল এবং রেডিও ওয়েভ দুটোই লাইট স্পেকট্রামেরই পার্ট, আর এই দুটো স্পেসে ট্রাভেল করা স্পিড ফিক্সড, যা 3 × 10⁸ মিটার্স পার সেকেন্ড। কিন্তু এখানে লেজার ফাস্ট এই জন্য কারণ লেজারের ফ্রিকোয়েন্সি বেশি হওয়ার জন্য আমরা কম সময়ে বেশি ডাটা এবং দ্রুত এখান থেকে ওখানে পাঠাতে পারি, যা পূর্বে রেডিও ওয়েভ লো ফ্রিকোয়েন্সির জন্য অনেক বেশি সময় নিত। এই জন্য লেজারকে রিভলিউশনারি টেকনোলজি বলা হয়, কারণ ভবিষ্যতে অন্য প্ল্যানেটে যাওয়ার জন্য স্পেস ট্রাভেল করতে হবে, আর এই স্পেস ট্রাভেলের সময় পৃথিবীর সাথে অবিচ্ছিন্ন কমিউনিকেশন রাখা প্রয়োজন, যাতে কোনো সাহায্যের প্রয়োজন হলে দ্রুত মেসেজ পাঠানো যায়। তবে এখন প্রশ্ন হলো, লেজার কমিউনিকেশনে এমন কি আছে যা একে এত ফাস্ট বানিয়েছে? এর অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি হলো এটি হাই ফ্রিকোয়েন্সিতে ট্রাভেল করে। অপরদিকে রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি যা খুব লো হয়, এটি ডিপ স্পেসে ট্রাভেল করার সময় আরও বেশি লো হয়ে যায়, যার জন্য এই লো ফ্রিকোয়েন্সিতে আসা ডাটাকে সঠিকভাবে রিসিভ করা যায় না, যার জন্য এই রেডিও ওয়েভসকে রিসিভ করার জন্য রেডিও রিসিভারের প্রয়োজন হয়, যেগুলি সাইজে অনেক বড়রা হয়। কিন্তু লেজারের হাই ফ্রিকোয়েন্সির কারণে এই সব সমস্যা হয় না, যার জন্য অল্প সময়ে বেশি ডাটা এবং হেভি ডাটা রিসিভ এবং সেন্ড করতে সুবিধা হয়। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।